রোহিঙ্গা প্রত্যাবাসন ও ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। উখিয়ায় আরসার আস্তানায় র্যাবের অভিযান, অস্ত্র গ্রেনেড সহ 2 সন্ত্রাসী গ্রেফতার। বাড়িতে ফিরলেন 33 দিনের বন্দি দশা থেকে মুক্ত 23 নাবিক, আপ্লুত বাবা মা, স্বজন প্রতিবেশীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, পচা ও অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে পচনযোগ্য পলিথিন, শ্রীমঙ্গলের সাজ্জাদের অনন্য উদ্ভাবন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিপিডির 30তম আসরে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিশ্বের অভিবাসিত জনসংখ্যার নানা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ। এবার ঢাকায় অনুষ্ঠিত 30তম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন। লক্ষ্য, স্থানীয় ও জাতীয় সরকার, কারিগরি বিশেষজ্ঞ, নাগরিক সামাজিক সংস্থা এবং বেসরকারি খাতের প্রায় 200 জন প্রতিনিধির স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসংখ্যা পরিবর্তনের বিষয়ে মতবিনিময়। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার হ্রাসের বিষয়ে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। নারী ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ফিলিস্তিনে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়ে সরকার প্রধান বলেন, জাতিসংঘকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার আস্তানায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও রকেট শেল সহ আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব। তারা দুজনেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। কক্সবাজার প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
বুধবার ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালায় র্যাব। সন্ত্রাসীরা গুলি শুরু করলে পাল্টা গুলি ছোড়ে র্যাবও। পরে পালিয়ে যাওয়ার সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জননিরাপত্তার কারণে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ধ্বংস করে ফেলা হয়েছে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই ২০ নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার ২ জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনে প্রদর্শন করেছি। রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার কয়েকটি ঘটনা ঘটে। এরপর ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আস্তানাটির খোঁজ পেয়েছে র্যাব। ২০২৩ সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় ৬৪ জন প্রাণ হারায় এবং ২০২৪ সালের এ পর্যন্ত এই লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আমাদের ১৬ জনকে প্রাণ হারাতে হয়েছে। আরসা সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান চলবে বলেও জানিয়েছে র্যাব। আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। রত্না জামান, ২১ টেলিভিশন। সোমালিয়ান জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের বাড়িতে আনন্দের জোয়ার। দীর্ঘ উৎকণ্ঠা শেষে প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত স্বজনেরা। নাবিকদের দেখতে আসছেন আত্মীয় ও প্রতিবেশীরাও। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। ৩৩ দিন বন্দিজীবন কাটিয়ে নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে ফিরে এসেছেন এমভি আবদুল্লাহর নাবিক জয় মাহমুদ। বাড়িটি জুড়ে পরিবেশ এখন আবেগঘন। বাবা মায়ের বুকে সুস্থ অবস্থায় ছেলে ফিরে আসায় স্বজনদের সাথে আনন্দিত প্রতিবেশীরাও। আমাদের তো ঈদ কাটছে শুধু দূর চোখের পানিতে, আমাদের তো ঈদ কাটেনি, কিন্তু এখন ছেলে পাওয়াতে আমরা এখন খুব আনন্দিত, খুশি। এখন আমার ছেলে বাড়িতে আসার পর এখন আমি খুব খুশি, মনে হচ্ছে এখনই আমার ঈদ। ৫.৫ মাস পর নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুরের গ্রামের বাড়িতে ফিরেছেন আনোয়ারুল হক রাজু। ছেলেকে কাছে পেয়ে আবেগ আপ্লুত বাবা মা, উচ্ছ্বসিত আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও। আমার ভাই ফিরে এসছে, এটা অনুভূতিতে বলে বোঝানো যাবে না কিরকম আনন্দ লাগতেছে। উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আমরা এসআর কোম্পানির কর্তৃপক্ষকে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলোচিত ২৩ নাবিকের আরেকজন সিরাজগঞ্জের কামারখন্দের চর নূরনগর গ্রামের নাজবুল হক হানিফ। তাকে ফিরে পেয়ে বাড়িতে উৎসবের আমেজ। খাওয়া দাওয়া মোটামুটি ঠিক মতন করতে দিত, যখন নেভির জাহাজ আসতো তখন ৫ জন করে পাঠিয়ে দিত খাওয়ার জন্য। নাবিকদের নিরাপদে মুক্ত করতে পারায় সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা সবার। সমর ইসলাম, ২১ টেলিভিশন। কলাগাছের তন্তু দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প তৈরি করেছেন শ্রীমঙ্গলের কলেজ ছাত্র সাজ্জাদুল ইসলাম। এছাড়া পচা বা অব্যবহৃত সবজি শ্বেতসার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন। পরিবেশ বান্ধব এসব পণ্যই হতে পারে প্লাস্টিকের বিকল্প। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার কৌতূহল। এরই মধ্যে সাজ্জাদুল কলাগাছের তন্তু দিয়ে তৈরি করেছেন টাইলস, আর সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পলিথিন। তার দাবি, এই পলিথিন পচনশীল এবং সাশ্রয়ী হবে। তবে এটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল। এটা যখন মাটিতে মিশে যাবে তখন এটা মাটির জন্য হবে জৈব সার। এটা পানিতে যেহেতু ৩ মাসে পচে, যখন এটা পানিতে পচবে তখন এটা হয়ে যাবে মৎস্য খাদ্য। আমাদের দুই দিকেই লাভবান হতে পারবো আমরা। সাজ্জাদুলের প্রক্রিয়াজাত কাঁচামাল হতে পারে প্লাস্টিকের তৈরি সব ধরনের পণ্যের বিকল্প। প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের যে জন্য যে একটা হুমকি, তার বিকল্প হিসেবে তার উদ্ভাবনটি আমরা মনে করি কাজে লাগবে। সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে ১ মাস এবং পানিতে ৩ মাসে পচে যায়। এখানে যে তন্তুটা ব্যবহার করা হয়েছে সেই তন্তুর প্রয়োগ মাত্রা অনুসারে বাসাবাড়ির আসবাবপত্র,
টিন এবং লোহার তৈরি যে সকল দরজা জানালা আছে, এবং আমরা যে টিন ব্যবহার করি বাসা তৈরি ঘর তৈরি করার ক্ষেত্রে, সেই টিনের বিকল্প হিসেবেও একই ফর্মুলা ব্যবহার করা সম্ভব এবং এতে খরচটা অনেকাংশে কমে আসবে। তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না, তবে সে যদি আর্থিক সহযোগিতা পায় তাইলে অচিরে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবে আমার মনে হয়। সাজ্জাদ এরই মধ্যে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এবছর জেলা পর্যায়ে সেরা মেধাবী নির্বাচিত হয়েছেন। পৃষ্ঠপোষকতা পেলে গবেষণা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা তার। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 5 মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বাড়তি শুল্কে আগ্রহ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে ব্যাপকভাবে বেড়েছে বাদাম চাষ। যেদিকে চোখ যায় শুধু বাদাম আর বাদাম। চাষিরা ব্যস্ত বাদাম তোলা, শুকানোর কাজে। ভালো দাম পাওয়ায় খুশি তারা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাজীব জামান। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে সনাতন ফসলের পাশাপাশি চাষ হয়েছে নানা জাতের বাদাম। ফলনও হয়েছে ভালো। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় থোকা থোকা বাদাম। খুশি চাষিরা। দাম ভালো থাকায় খরচ বাদে প্রতি বিঘা 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত মুনাফার প্রত্যাশা কৃষকদের। বাদাম ভালো হয়েছে, বাজারও ভালো, দামও ভালো, ভালোই হয়েছে। এখন ওটা বিক্রি করি আবার ফির যেটা খরচা হয়েছে তার চেয়ে বেশিটা আসতেছে, আমি পাইতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন পলিবাহিত চরের জমি বাদাম চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে চরে নানা জাতের বাদামের আবাদ হয়েছে। উৎপাদনের পাশাপাশি বাজার দরও ভালো। কৃষকরা যে বাদাম উত্তোলন শুরু করেছে তাতেই হেক্টর প্রতি প্রায় 2.5 টনের বেশি তারা ফলন পাচ্ছে। এতে করে কৃষকরা খুবই লাভবান হবে। তাছাড়া বাজার মূল্য মাঠেই কৃষকরা প্রায় 4,000 থেকে 5,000 টাকা মন কাঁচা বাদাম বিক্রি করছে। এবারের মৌসুমে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাখাট উপজেলার চরাঞ্চলের 1925 হেক্টর জমিতে বাদামের আবাদ করা হয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন। খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে এবং যশোরে কলেজ ছাত্রকে হত্যার দায়ে অপহরণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকা যুবককে হত্যার দায়ে জয়পুরহাটে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন 3 প্রতিবেশী। খুলনা নগরীর বেলায়েত হোসেন সড়কের বাসায় 2011 সালের 25 আগস্ট রাতে স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ও শিশুপুত্রকে তালাবদ্ধ করে পালিয়ে যান স্বামী নুরুন নবী। নিহতর ভাইয়ের হত্যা মামলায় নুরুন নবীকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আব্দুস সালাম খান। অন্যদিকে যশোরের অভয়নগরের কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে হত্যার দায়ে মোহাম্মদ রাজ্জাক পাটোয়ারিকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মতিয়ার রহমান। জয়পুরহাটে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকা বুলু মিয়াকে হত্যার দায়ে 3 প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড 50,000 টাকা করে জরিমানা করেছেন অতিরিক্ত দায়রা জজ 2 নুরুল ইসলামের আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদরের তন্তপুর গ্রামের বাচ্চু মিয়া, ইমরান আলী, নুহু ও আউশগাড়ার বাবু মিয়া। ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় 5 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি। আমদানিকারকরা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা সহ সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা। তবে ভারতে পেঁয়াজ রপ্তানির শুল্ক 40% আরোপ থাকায় আমদানি কিছুটা কম। শুল্ক প্রত্যাহার করা হলে আমদানি বাড়বে এবং দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ায় গত বছরের 7 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। চুয়াডাঙ্গায় চলছে জেলা পর্যায়ের 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এতে নতুন নতুন উদ্ভাবন তুলে ধরছে জেলা উপজেলার 26টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে ডিসি সাহিত্য মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক কবির হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। কাল পুরস্কার বিতরণে মেলা শেষ হবে। এবার চট্টগ্রামের খবর।
অপরিকল্পিত ব্যয় সংকোচন ও জনস্বার্থে প্রকল্প নেওয়ার আহ্বানে হয়ে গেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক বাজেট আলোচনা। টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে সভায় ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত ও ফাইন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালেহ জহুর। আইসিএবি এর চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান প্রাক বাজেট আলোচনায় নান্দনিক চট্টগ্রাম সিটি গড়ার তাগিদ দেন বক্তারা। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। উখিয়ায় আরসার আস্তানায় র্যাবের অভিযান, অস্ত্র গ্রেনেড সহ ২ সন্ত্রাসী গ্রেফতার। বাড়িতে ফিরলেন ৩৩ দিনের বন্দি দশা থেকে মুক্ত ২৩ নাবিক, আপ্লুত বাবা মা, স্বজন, প্রতিবেশীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।